গুরু শুধু আপনাকে আপনি বানাইছে, যা আপনি তাই ও বর্ণনা করছে, আর কিছু করছে না। আর এটা যদি করতে পারেন, বেশি দিন সময় নেব না, একদম জ্ঞান হয়ে যাবে যদি লেগে থাকতে পারে। আর সেই 5 বছরে যদি ব্রহ্মজ্ঞান না হয়, পুরা মাত্রায় না হয়, তাহলে 15 বছর লেগে যাবে। আপনি মরবেন না, আপনাকে আমি 10 বছর আরো পরমায়ু বাড়াবো। যা পরমায়ু আপনার জীবনে আছে, এটা আরো 10 বছর বাড়িয়ে দেবো। কিসের জন্য? সাধন ভজন করার জন্য। ও পরমাত্মা দেবে। সাধন ভজন করার জন্য, এক্সট্রা মুক্তি করে দেওয়ার জন্য ভগবান একবার সুযোগ দেবে, কিনা পরমায়ু বাড়িয়ে দেবে, কি আরো যেন কথা শুনতে পায়। ভগবান চাই পৃথিবীর মুক্তি হোক। আর যদি এটা না গুরুত্ব দেন, তাহলে কর্মে যেটা আছে সেটা ভক্তি। গুরুত্ব বাবা, এটা মানে আপনি নিশ্চয়ই আপনি ব্রহ্মজ্ঞানী, আপনি ভগবান না সাক্ষাৎকার, আপনার থেকে ভালো কেউ জানতেন না যে আমি কতটা গুরুত্ব দিচ্ছি। আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন। ঠিক আছে, আপনার ফোন পায়, আর ফোনে কোনো আজে বাজে না, একবারে ও যা ধ্যানে পায়, যা ধ্যানে করে, মানে পুরা তত্ত্বের কথা। এটা আমার খুব ভালো। ইনি এখানে আরো আছে। আর বাকি সারা সব অত দুটো কথা বলতে না বলতেই সংসারে লাগে। বাবা এই হচ্ছে, বাবা খাওয়া দাওয়া কিছু করেছেন না করেননি? টিফিন টিফিনও করেননি? এমন হালকা একটু এমন হয়েছে। ঠিক আছে। না বাবা, না। আর আপনার মানে জিজ্ঞাসা, মানে আকাঙ্ক্ষা, পিপাসা ওনার থেকেও 1000 গুণ তীব্র। মানে উনি এখন এমন স্টেজ চলেছে, মানে আজই গান করি। না ভালো, ভালো, খুব ভালো। আমি আমাকে পেয়ে ওনারা কতটা ধন্য হয়েছে জানি না, তবে আপনাদের মতন জিজ্ঞাসু পেয়ে কিন্তু আমি করতে জিজ্ঞাসা বড় অভাব এই সংসার। সব আসছে সংসারের বাসনাকে পূর্তি করে। যদিও আমার কাছে এসার পর সংসারের বাসনা বহু লোকের পূর্তি হয়ে গেছে, আমি না চাইতো ভগবান করে দিয়েছে আমাকে শ্রদ্ধা ভক্তি করার জন্য। প্রার্থী বহু ছেলে মেয়ের চাকরি ছিল না, চাকরি হয়ে গেছিল, অনেক রকম ব্যাপার আছে, কিন্তু সেগুলো আমার উদ্দেশ্য ছিল। ভগবান করে দিয়েছে, মঙ্গল হোক এটা চাই, কিন্তু গুরুর প্রতি ভক্তি তো ওটা হয়েছে। আর আপনার মতন, বিশেষ করে আপনার মতন একটা মেয়ে এতটা জিজ্ঞাসা, এতটা পিপাসু, সত্যি আপনার বিদ্যাপতিকে ধন্যবাদ জানাই। ভগবান এমন বিদ্যা দিয়েছে আপনাকে, এমন বুদ্ধি দিয়েছে, ওনার মুখের সামনে বলাটা ঠিক হবে না, ওনার অহংকার হবে, জানি না কি হবে, অহংকার হলে পতন হয়ে যাবে। কি ভগবান ওকে একটা জিজ্ঞাসাই পাতিনি দিয়েছে। লোকে তো সব বাসনা কামনা পূর্তি করার বুদ্ধি দিয়েছে, আর একে ভগবান এমন একটা বুদ্ধি দিয়েছে, কি আমার কি করে সত্যি। হ্যাঁ, অর্জুন শুধু ব্রহ্মজ্ঞানেরই পিপাসা ছিল। এটা সবারই হয় না। মানুষের মন মানুষকে ভাগাড়ে নিয়ে চলে গেছে, মদে, মৎসবে, লোটাতে। আর আপনাকে আমি ধন্যবাদ দেব, আপনার বোন আপনাকে গুণ চন্দ্রে নিয়ে আসছে। কি ডিফারেন্স আছে, এই প্রয়োজনটা যে কি আমার, এই এই জ্ঞানের প্রয়োজনটা কতখানি, যে বুঝেছে এই প্রয়োজনটা কি, এই প্রয়োজন ওকে মুক্তি করবে। আর যারা মন্দিরে এলো, এখানে ওখানে বেড়ালো, এখানে বসে কি আলোচনা হচ্ছে, এই প্রয়োজনটা যারা মনে করবে না, না জানি ভগবান ওদিকে খুব ভাগাড়ে নিয়ে গেলাম। আর বাবার কাছে আসার পর সন্ন্যাস হলে ওকে বিয়ে করতে হবে। বাবার কাছে এলে পরে সন্ন্যাসত্ব যদি নারী হয়, ওর সিধাই সিঁদুর বাজানো বাবা দেখতে পায়, ওকে পাক্কা বানানো, যার আর উন্নতিকে আরো বিলাস না। মানে আমার কথাগুলো খুব সূক্ষ্ম জিনিস, স্থূল রূপে দেখলে অতটা গভীরে যেতে পারে না, সূক্ষ্ম বিচার করলে বলবেন কি বাবা কি সাধারণ বলছে। ভবেত বার্তা দয়ারূপ একাকী বিচারণাং বিদ্যান
কুমারিয়া এব কঙ্কর। প্রথম লাইনটা মনে আছে। বহুনাং বসত কলহ। কেন সিন্দুরের কথা বললাম? বহুনাং বসত কলহ ভবেত বার্তা দয়ারূপে একাকী বিচারণীয় বিদ্যান কুমারিয়া এব কঙ্কর। এই মেয়েটার বিয়ে হয়নি নাকি? এর বহু এখন স্বামীও দেখি, মানে ছেঁড়া দেখলি নানা রকম হবে। একবার প্র্যাকটিক্যাল বলছি তোকে, যার বিয়ে হয়নি যে ছেলে তারও মনে হবে ওই মেয়েটাকে বিয়ে করলে ভালো, সেরকম নানা রকম খেলবে। তা বহুনাং বসত কলহ, আর এই বহুজনের থেকে ভেতরে কি হয়? কলহ তৈরি হয়। এমনি গ্রাম্য কথাতে যদি 5 জনের সঙ্গে ওঠা বসা করি তো সেখানে নানা রকম কথা হবে, পার্টি পলিটিক্স থেকে বহু রকম হবে। তা বহুনাং বসত কলহ ভবেদ বার্তা দয়ারূপী, শাস্ত্র কি বলছে দেখো। ভবেদ বার্তা দয়ারূপী একা একই বিচারণীয় বিদ্যান, আর যে বিদ্যান হবে সে একা। কুমারিয়া এব কঙ্কন, কুমারী মেয়ের হাতে একটাই শুধু বালা, আর বিবাহিত মেয়ের হাতে অনেক শাখা চুরি। সাধু গেইছে আপনার বাড়ি, তো সাধু গেইছে আপনার বাড়ি ভিক্ষা করতে, হরি নারায়ণ, আর বাড়িতে নাই কিছুই। সাধুকে কি করে ঘোরায়? তার আগে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, একটা নারী এখন পতির সেবা দিচ্ছিল, রান্না বান্না করে পতি এসেছে সেবা দিচ্ছিল। তো সেই সেবা দেওয়ার সময় সেই পতি, আর সেই সময়তেই বেলা 12টা 1টার সময় এক সাধু এসে ভিক্ষা চাইছে কি ও দেশে নম নারায়ণ। আমাদের দেশে যেমন বলে না হরি বল, মা চারটি ভিক্ষা দেন, হরি বল চারটি ভিক্ষা দেন। আর ও দেশে বলে, বলো হ্যাঁ, কেউ নারায়ণ বলে, নারায়ণ 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 3বার বলি বুঝতে পারে সাধু ভিক্ষা এসে। তো ওরকম নারায়ণ 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 করেছে, তো ঘরে আর কেউ বেরোয়নি। সাধুদের নিয়ম হচ্ছে একটা বাড়িতে ভিক্ষা কতক্ষণ না, যতক্ষণ গাই দোয়াতে টাইম ততক্ষণ, একটা গাই দোয়াইতে যতক্ষণ সময় নেই ততক্ষণ ও বলে যাবে নারায়ণ নারায়ণ হরি নারায়ণ। তো একবারে গাই দোয়ার যে সময়, সেই সময়টার মোটামুটি কাছাকাছি চলে এসছে, বা সাধু মনে করছে এখান থেকে চলে যাবো, ওই সময় ভিক্ষার পাত্র নিয়ে চলে এসছে। 4টা রুটি ডাল আর একটা তরকারি, লাউ আবার খাই। তবে যে আমি এতক্ষণ থেকে তোকে ডাকছি, তুই আমাকে এতক্ষণে দিলি, আমি তো এক্ষুনি চলে যেতাম। তা বলছে বাবা আমি স্বামীর সেবা দিয়েছিলাম, রান্না বান্না করে এইসব খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে স্বামীর সেবা করছিলাম, ওই জন্য আসতে দেরি হলো। তা বলছে তুই আমি কে উঠি তুই জানিস? তো দাঁড় করিয়ে স্বামীর সেবা দিয়েছিলি? তখন ওই বউটা বলছে আমি জানি তুমি কে, তুমি হচ্ছে সেই বক মারার সাথে। আমি চমকে উঠেছে, আমি বক মেরে সেইটা করে জানবে। দিয়ে তখন বলছে তুই কি করে জানলি আমি বক মেরেছি? তখন সাধু বলছে, তখন ওই বউটা বলছে ওই হাটতলায় যাও, ওখানে দেখো একটা মুচি চামড়া বিক্রি করছে, ওর কাছে শোধাও গা কি করে আমি জানলাম, আমি বলবো। তো সাধুর কৌতূহল হয়ে গেল। তো সাধু ভিক্ষা লোকে নিয়ে সারা তাড়াতাড়ি করে চামড়া কোথায়, এখন দেখছে একটা জায়গায় একটা মুচি যত চামড়া বিক্রি করছে। সাধু ওখানে দাঁড়িয়েছে, কি ব্যাপার সাধু বাবা আপনি আমার কাছে? বলছে বাবা আমি একটু তোমার খুঁজে এলাম, আমার বড় কৌতূহল, এক জায়গায় ভিক্ষা করতে গেলাম, তো একটা মেয়ে বউ আমাকে বলছে আমি জানি তুমি কে, তুমি বক মারার সাথে। তা আমি জিজ্ঞেস তুমি কি করে জানলে? তা বলছে ওইখানে তুমি চলে। তখন বললাম আমি দোষ।
আমি আর দুটো চামড়া আছে বিক্রি করলে এমনি চাল ডাল তরকারি এটার উপরে আমার জীবিকা নির্বাহ হয়, সংসার চলে। আর সাধু ওর পাশে বসে আছে। আপনার দুটো চামড়া বিক্রি করে সাধুবাবু বললে চলুন বাড়ি যাই, সব বৃত্তান্ত বলবো। এমতো অবস্থায় ও আপনার তখন চাল ছিল, সব ধান কিনতো, হাতে তো সব রাইস মিল সব ঢেকিতে ধান ছাড়তো তখনকার দিন। ঢেকে ধান ছাড়তো, ধান ও আপনার চাপাই কিনেছে, আর সব একটা সবজি টবজি কিনে ও আপনার বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে বাইরের ঘরটাতে বৈঠকখানাতে সাধু বাবাকে বসতে দিচ্ছে। সাধু বাবা বসো। এই ভেতরে ঢুকেছে সেই মুচু, এক ঘটি জল এনেছে, একটা গ্লাস এনেছে, কি বলছে বাবা খানিক জল খান। খানিক পরে সাধু বুঝে আছে, তখন দেখছে ঝনাক ঝনাক করে বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে। তো সাধু বাবা বুঝে নিয়েছে যে আর বাড়িতে চাল মাল কিছুই নেই। এই সে ধানটা নিয়ে গেল, এখন হামল দিস্তাতে বউ এখন ওই যে চুরির আওয়াজ হচ্ছে ঝমাক 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 ঝমাক। হ্যাঁ, তারপরে সেই চাল কুটেছে, ওটার পর রান্না হয়েছে, তারপরে সাধু বাবাকে দিয়েছে। ওই বউ বাবা সেবা করুন, বাবা তো সেবা টেবা করেছে, এবার শুতে দিয়েছে, একটা মাদুর পেতে দিয়েছে সেরাপাড়া। সাধু বাবা জয়গুরু বলে আপনার মাথায় একটা ব্যাগ তোকে জাগিয়ে ও আপনার শুয়ে পড়েছে, কিন্তু ভেতরে আবার কাজ করছে। ও কি করে বলবে, এতো আমি কি করে রহস্যটা জানবো? তা বলছে বেটা আমি চলে যাবো, তুই বল কি করে বল। তা বলছে আপনি বিশ্রাম তো করুন, তো বিশ্রাম করুন তারপরে বল। কি করবে, ওনার খেয়ে দিয়ে আমরা শুয়েছে, বিশ্রাম হয়েছে, বিকাল 4টায় চোখও লেগে গিয়েছে, ঘুম থেকে উঠেছে। তখন বলছে সাধু বাবা কে, সাধু বাবা কি করে বললো যে সাধু আর আপনাকে কেন দেখাবো, বললো ওরা গুরু হচ্ছে। হ্যাঁ, তো ব্রাহ্মণের মেয়ে, ভালো গৃহস্থ ঘোড়া, আর আপনি কিনা চামারের ছেলে, আপনি কি করে গুরু হইব? হ্যাঁ, তখনই ওকে বোঝা যাচ্ছে তা মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ, তাহলে মুচির ছেলে ব্রহ্মজ্ঞান লাভ করে, হ্যাঁ, একটা ব্রাহ্মণের মেয়েকে দীক্ষা দিয়ে তাকে ওই জোরেও বলেছিল করে বলেছিল, শুনুন, ও যে কুঠিয়াটাতে থাকে সেখানে একটা এরকম বট গাছ, তার নিচে থাকে। তো বাইরে গ্রীষ্মকালে এরকম সময়ে ও বাইরে বসে বিকাল বেলায় ধ্যানে বসেছে জঙ্গলের মধ্যে, আমাদের মতনই জঙ্গল। ওই সময় একটা বক এখন গাছের ডাল থেকে পায়খানা করে দেয়, আর দেয় দেয় ওর গায়েই পড়বে। ওর গায়ে যখন পড়েছে তখন দেখছি তারা বকে হেগেছে, তাকিয়ে দেখে তখন দেখছে একটা বক। আর বককে দেখা মাত্রই বলেছে তুই ভস্য হয়ে যা, আর ভস্য হইতে সেইটা নিয়ে বলেছিল যে আমি জানি তুমি বক মারা সাধু, এই তোমার দোষ। কি করে বুঝালো ও বন্ধু এটা, এই জ্ঞান ওর গুরুর কাছ থেকে লাভ করেছিল। বক মারা সাধু এমনি মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, ও বক মারা সাধু মানে এই বক মারা বলেনি, মানে তোমার দৌড় হচ্ছে ওই বক মারা লোককে খালি তেড়ে বেড়ানো, অভিশাপ দেওয়া, মানে বক মারা তো লেগে গেছে ওর কাছে, বুঝলে। তারপরে চলে গেছে যখন, যেভাবে এভাবে চললাম, তখন বলল যে ওই ওই মুচিটাকে বলে ওই ব্রহ্মজ্ঞানী ওকে বললো, এই সাধুটা বললো বাবা আপনি আমার কিছু উপদেশ করলেন না ব্রহ্মজ্ঞানে, আপনি তো বউটাকেই উদ্ধার করলেন, আমাকে সিদ্ধ পেয়েছেন। শোনো সাধু, বহুনাং বসত কলহ হবে তো বার্তা দয়ালু, একা একা বিচারে নেওয়া বিদ্যান কুমারিয়া এই তাহলে বাবা এর অর্থ, তাহলে এর অর্থ হচ্ছে বহুজনের সঙ্গে যদি থাকো তো কলহ হবে।
দুয়ে সংসার, তিনে গ্রাম, তার অধিক নগর। তা বহুজনের সঙ্গে তাহলে কি হবে? কলহ হবে, নানা কথোপকথন, নানা কথা কাটাকাটি, নানা ভালো মন্দ। ঠিক যেমন বিবাহিত নারী কি হয়, শাখা বাজিবে, মানে কলহ হবে, বহু শাখা হয়ে আছে না, এই জন্য কি হচ্ছে কলহ। আর কুমারী মেয়ের একটা শাখা, যতই হামল দিস্তা মারুক বাঁচবে না। তাহলে একে কি হবে, বাঁচবে না, কলহ হবে না, অশান্তি হবে না। তুমি একাকী হওয়ার চেষ্টা, বহুজনের সঙ্গ ত্যাগ করো, তারই জ্ঞান দেবে। বহুজন সঙ্গ তোমাকে ত্যাগ করবে। বহুজনের সঙ্গে গল্প মানে কলহ হচ্ছে, কোথায় কলহ হচ্ছে? মনের ভেতর। ওর মতন আমি হতে পারি না। আর আমার কিন্তু বলেছি, কখনো কোনো ধনী ব্যক্তির কাছে যাই তো অনেকই বলছিলাম, আবার বলেন। কোন ধনী ব্যক্তি, কোন উচ্চ পদস্থ ব্যক্তির কাছে যাবি না। আমার গুরুদেবের কথাটা আমাকে ইয়া দিয়ে গেছে, নির্দেশ দিয়ে গেছে। কেননা কখনো মনে হতে পারে যে ওর মতন আমি হতে পারবো, তার মানে দুঃখ আছে। সব থেকে রহিত হয়ে থাকি। এটা কি হবে? তো জ্ঞান হয়ে যায়। এই জন্য গুরুর উপদেশগুলো বিভিন্ন ভাবে গুরুদেব বোঝায়, এগুলোকে একটু মেনটেন করে কেউ যদি এই পথে চলে, ওর কল্যাণ বিনা কোনো অকল্যাণ, মানলেই কল্যাণ, আর না মানলে অবজ্ঞা করলে ওর অকল্যাণ ছাড়া ভালো কিছু হবে না।